চেয়েছিলাম ওখানে কিন্তু লোকজন বাঁশ ফাঁস দিয়ে আর কি অ্যাটাক করার চেষ্টা করছে আমাদেরকে। আমাদের জীবনে সব চাওয়া মেলে না, কিন্তু যা পেয়ে যাই সেটা আমরা আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করি, কারণ এই প্রাপ্তিগুলোই আমাদের শক্তি। এগুলো আমাদের শেখায় স্বপ্ন পূরণ করা সম্ভব যদি আমরা বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে আর চেষ্টা করে এগিয়ে যাই। আপনাদেরকে একটা কথা দিতে পারি, এই সিরিজ দেখার পর আমার সাথে সাথে আপনাদেরও আত্মবিশ্বাস কিন্তু আকাশ ছুঁবে। তাই আর দেরি না করে একসাথে শুরু করি আজকের এই অনুপ্রেরণাদায়ী যাত্রা, নেপাল সিরিজ প্রথম পর্ব। বেরিয়ে পড়লাম জীবনের সবচেয়ে বড় স্বপ্নের রাইডে। এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে, মানে বলতে পারো বাইক নিয়ে প্রথমবার দেশের বাইরে যাত্রা। মানে বিশ্বাস করতে পারছি না ভাই যে সত্যি যাওয়াটা হচ্ছে। ইচ্ছে ছিল সবাই একসাথে এক্সপ্লোর করব, সেই ইচ্ছেটা হয়তো পূরণ হতে যাচ্ছে। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব, আমাদের ইচ্ছা পূরণ করো। তো দেখতে পাচ্ছ আমরা রিলায়েন্স পেট্রোল পাম্পে আছি। এখানে দীপনদা চলে এসছে, মৈনাক চলে এসছে, অভিজিৎটা এখনও আসেনি। অভিজিৎ যার জন্য ওয়েট করছি। আমার কমপ্লিট, দীপনদার তেল ভরানো কমপ্লিট, মৈনাকের বাকি আছে, তেলটা ভরাচ্ছে ওই। তো বেরিয়ে পড়লাম আমরা। নিতাইদা আসছে তপন থেকে, ওই রাস্তা দিয়ে নয়াবাজারের ভেতর দিয়ে। তপন থেকে একটা রাস্তা নয়াবাজার হয়ে গঙ্গারামপুর আসে, সেইখান থেকেই নিতাইদা শর্ট হবে। তো সেই রাস্তা দিয়ে আসছে বা এসে গেছে হয়তো। আমার সাথে এখনও কথা হয়নি, দীপনদার সাথে কথা হয়েছে। নিতাইদা এখন আসি রায়গঞ্জ থেকে 15 কিলোমিটার আগে। আর খুব সম্ভবত এখানে রাতে বৃষ্টি হয়েছে, তাই রাস্তা ভেজা, তাই একটু সেফভাবে চলতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মানে সকাল হয়ে আছে বলতে পারো, মানে আলাদাই লাগছে। এই দিক থেকে ভুট্টা চাষ হয়েছে দেখতে পাচ্ছ, আর দুই দিকেই ভুট্টা চাষ হয়েছে। মাঝখান দিয়ে রাস্তা ভেজা, চারিদিকে কিন্তু শিশির এখনও পড়ছে। মানে আমরা যেখান থেকে আসলাম, আমাদের বাড়ির সাইড থেকে এই সাইডটা একটু ঠান্ডা, একটু বেশি ঠান্ডা। পৌঁছে গেছি রায়গঞ্জ। আপাতত শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এই যে এই দিক থেকে আমরা আসলাম। এর আগে অনেকবার দেখেছি রাস্তাটা, এই জন্য অত ভাইটালভাবে দেখালাম। তো এই রাস্তাতে আমরা এই দিক দিয়ে আসি। এদিক থেকে আমাদের বাইপাস পড়ে যায়, বেশি দূর না, অল্প গেলেই বাইপাস। সেখান থেকে 4 লেন রাস্তা আছে, সেটা মানে মেন হাইওয়ে 4 লেন, সেটা আমরা কানেক্ট করে ফেলবো। তো আপাতত এখন প্রায় আমরা 100 কিলোমিটার রাস্তা চালিয়ে ফেলেছি বাড়ি থেকে। আর এখন সময় ঘড়িতে 6:20। ইন্টারকম কানেক্টেডের একটু প্রবলেম হচ্ছিলো, তো সেটা কানেক্ট করতে একটু সময় লাগলো। আওয়াজ কেমনভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা আগে গিয়ে দাঁড়িয়ে দেখবো। অভিজিৎদা কিছু জিনিসপত্র কিনছে দোকান থেকে, তারপরে আমরা আবার জার্নিটাকে কন্টিনিউ করব। আমরা রায়গঞ্জ শহরটাকে জাস্ট পাস করে আপাতত দেখতে পাচ্ছ পৌঁছে গেছি NH-12-এ, মেন হাইওয়েতে। আর সামনে আছে টোল। আর এখন সময় 6:30। একটু রায়গঞ্জের দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, দেখালাম। এরপর আমাদের বাকি সদস্যরা সামনে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো টোল পার করার পরে কিন্তু একটুক্ষণ 5-7 মিনিট একটা ব্রেক নেব, তারপর আবার আমরা সামনে দিকে এগোতে থাকবো। দেখতে পাচ্ছ এরপর থেকে রাস্তা আমাদের 4 লেন থাকবে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তারপরে অনেক রাস্তা আছে, যেসব রাস্তায় আমি কোনোদিন যাইনি আগে, প্রথমবার যাচ্ছি। মানে মাঝে মাঝে এখনও বিশ্বাস করতে পারছি না যে জীবনের মানে এত বড় একটা স্বপ্ন আজকে হয়তো নেপাল হয়তো ঢুকতে পারবো বা ঢুকতে পারবো না, এরকম একটা ব্যাপার হবে। যে এত বড় স্বপ্ন যে পূরণ করতে পারবো, এটাই মাঝে মাঝে মানে স্বপ্নের মতো লাগছে।
মানে কি বলবো, কিছু মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো বলতে বলতে দেখতে পাচ্ছ এই যে চলে আসলাম আমরা রায়গঞ্জ টোলে। তো এটাও একটা বিরাট বড় টোল, প্রায় এক এক সাইডে 7-8টা করে লেন আছে, বোথ সাইডে 16 লেন এরকম একটা কিছু হবে। তো এইখানে কিছু বাম্পার পার করতে হবে, আর আমাদের তো এখানে আপাতত টোল লাগে না, তো তাই বাইপাস দিয়ে যে রাস্তাটা আছে সে রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। আর সামনের দিকে দেখি দাদারা কোথায় দাঁড়িয়েছে। চলো চলো তাহলে এখানে দাঁড়াই কি, হ্যাঁ চলো। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে চলে এসছে সবাই। সুন্দরভাবে একভাবে চল। দাদারা ওয়েট করেছিল, যেহেতু ওরা আগে এসেছিল, তো আমাদের সবাই একসাথে হলাম, তারপরে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা জায়গায় দাঁড়াবো কোথাও, কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করব। ওয়েদার যথেষ্ট ভালো, সুন্দর ওয়েদার আপাতত। মনে হয় ওই সাইডটায় বৃষ্টি হয়েছিল, এই সাইডটায় হয়নি। হেলমেটের ভাইজারে না মারাত্মক পোকামাকড় পড়ে গেছে, যার জন্য মানে চালাতে খুব অসুবিধা হচ্ছে। এটা কাপড় দিয়ে মুছলাম, তাহলেও সেরকম কিছু লাভ হলো না। এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আর আমার কাছে স্প্রে আছে হেলমেট পরিষ্কার করা, কিন্তু সেটা ব্যাগে এমন জায়গায় আছে, সেটা বের করতে হলে অনেকক্ষণ সময় নষ্ট হবে। দেখি সামনে যাই, গিয়ে সেটাকে জল দিয়ে পরিষ্কার করব। রায়গঞ্জ টোল থেকে বের হয়ে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা ধাবায় দাঁড়িয়ে আছি, তিরুপতি বালাজি হোটেল, একদম হাইওয়েতেই। আর আমাদের গাড়ি লাইন আপটা তোমাকে দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে ডমিনার নিতাইদা, তারপরে স্পিড 400 শুভেন্দুদা, তারপরে দীপনদা ভার্সেস 650, তারপরে 250 ডমিনার ময়নাক, তারপরে অভিজিতা হিমালয়ান 450, আর আমার ক্লাসিক 350। এই আমাদের লাইন আপ। তো চলো গাড়ি লাগাই, তারপরে দেখছি। তাই করতে হবে তাহলে। বৃষ্টি হওয়ার চান্সেস নাকি আগায় দিলে হুড় করে? আচ্ছা তুই নিচ থেকে বাঁধ। হ্যাঁ এই যে এখানেও নে, এখানে ক্লিপটা নে, এইখানে ক্লিপটাতে সাসপেনশনের সাথে আছে না এটা সারিকার, এই যে এখানে একটু ঢিল হচ্ছে, চলে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দেখালামই। একটা ধোসা দিয়ে ব্রেকফাস্ট করলাম, খুব সুন্দর বানিয়েছিল। তো তারপরে বেরিয়ে পড়লাম। এরপর আমরা গোলাপবাগ পার হয়ে কোশি ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবার সোজা যাব ডালখোলা। ডালখোলা থেকে হাতের বাঁ দিক নিয়ে আমরা চলে যাব বিহারের দিকে। বিহার থেকে গোলাপবাগ, গোলাপবাগ থেকে আমরা রাস্তা নিয়ে চলে যাব কোশি ব্যারেজের দিকে। সেইখান থেকেই আমরা নেপালে এন্ট্রি করব, এটাই আপাতত প্ল্যান আছে। মানে জীবনে প্রথমবার নিজের এই 2 চাকা নিয়ে দেশ থেকে, নিজের দেশ ছেড়ে আলাদা দেশে ভ্রমণ, এটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে সত্যি কথা বলতে। ডালখোলা এখান থেকে 17 কিলোমিটার, পূর্ণিয়া 62। তো আমরা আশা করছি আরাম করে পূর্ণিয়া অবধি তো একভাবে যাবই। রাস্তায় গাড়ির সংখ্যা অনেকটা কম, মানে সেই হিসাবে লরিগুলো চলছে। এই রাস্তায় খুব একটা প্রবলেম হয় না। ফ্লাইওভারে উঠে যাচ্ছি, এই ফ্লাইওভারই সোজা আমাদেরকে পৌঁছাবে
ডাল খোলা। চলো এগিয়ে যাই, ভিডিওটাকে ফুল দেখো। যারা যারা বালুঘাট বা দক্ষিণ দিনাজপুর বা কলকাতা থেকেও আসবে, তারা আশা করছি আমার ভিডিও দেখার পর রাস্তার সম্বন্ধে একটা সুন্দর গাইড পেয়ে যাবে, এক। আর 2 নম্বর, রাস্তায় বিভিন্ন রকম ইনফরমেশন যেই সবগুলো আমরা ফিল আপ করবো। যেমন এরপরে পারমিট আছে, হয়তো আজকে আমরা পারমিট করবো। পারমিটের যে প্রসিডিওর আছে সেটা কিভাবে হবে, কিভাবে হয়, সম্পূর্ণটা কিন্তু দেখতে পাবে। তাতে ভবিষ্যতে তোমাদের যখন তোমরা প্ল্যান করবে নেপালের, তখন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। আমাদের বলতে পূর্ণিয়া মোড়ে পৌঁছালাম। আমাদের রাস্তা চলা হয়ে গেছে প্রায় 141 কিলোমিটার। আর এইখানটাতে একটু কানেক্টিংটাই রাস্তা খারাপ আছে, তারপরে আবার হাইওয়ে ধরে নেব। স্থানীয় মানুষজন একটু রাফ গাড়ি চালায়, একটু র্যাশ ড্রাইভিং করে, সেইটা একটু সাবধানে চলতে হবে। বাকি রাস্তা ভালো, যে দেখতে পাচ্ছ বলতে বলতেই রাস্তার মাঝখান দিয়ে কিন্তু টোটো চলা শুরু হয়ে গেছে। একটা ন্যাশনাল হাইওয়েতে এই প্রবলেমটা এখানে আছে। এরকমভাবে যদি ট্রাকের জাম থাকে তাহলে তো মুশকিল। চলো ধীরে ধীরে আমরা রাস্তার একটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তা কিন্তু মোটামুটি 1-1.5 কিলোমিটার ধরে কিন্তু এরকমই চলছি আমরা। আমার ভিডিওটা অন ছিল না যেখান থেকে শুরু হয়েছিল জ্যামটা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জ্যামই আছে। আর আমরা কিন্তু রাস্তার একটা সাইড দিয়ে জাস্ট বলতে পারো ফুটপাথ দিয়ে এগোচ্ছি সামনের দিকে। এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এ বাবা, এখানে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। যে জায়গাটা থেকে আমরা জ্যাম থেকে ঘুরে আসলাম, সেইখানে রাস্তা ব্লক করে রেখেছে সেখানকার স্থানীয় মানুষজন। শোনা কথা, আমি চোখে দেখিনি, শোনা কথা সেখানে একটা মহিলার সাথে একটা খারাপ জিনিস হয়েছে, ভিডিওতে বলছি না। তারপরে তাকে নাকি অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বডি সেখানেই আছে। সেই কারণে স্থানীয় মানুষজনেরা তার প্রতিবাদে সেখানে কিন্তু রাস্তা জ্যাম করে দিয়েছে। এই দেখতে পাচ্ছ ফরেনসিকের কিন্তু টিম যাচ্ছে সেইখানটাতে। বডি তার মানে এখনও ওখানেই আছে। এই যে ফরেনসিক টিম বেরিয়ে গেল, বড় ক্যাচাল হয়ে গেছে। আমরা যেতে চেয়েছিলাম ওখানে, কিন্তু লোকজন বাঁশ ফাঁস দিয়ে আর কি অ্যাটাক করার চেষ্টা করছে আমাদেরকে। আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু। একেবারে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু রাতের অন্ধকারে কিন্তু কোনো রকমভাবে সম্ভব না আসা। রাস্তার উপরেই একেবারে বাড়ি, আর খুব একটা ভালো পরিবেশ দেখে মনে হচ্ছে না। একটা বিরাট বড় খারাপ ঘটনা হয়েছে। এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু আবার হাইওয়েতে ঢুকে গেলাম, মানে চলে আসলাম। রেপ কেসের জন্য রাস্তা অবরোধ চলছে। সেই অবরোধে এতটাই কঠোরভাবে অবরোধ চলছে যে একটা সাইকেল পর্যন্ত পার হতে দিচ্ছে না। আমরা চেষ্টা করলাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু পুরো বাঁশ ফাঁস নিয়ে তার আমাদের দিকে মারার হুমকি দিচ্ছে আর কি। তো তার জন্য আর বেশি কথা না বাড়িয়ে একটু আগে গিয়ে একটা বাইপাস ধরে আবার আমরা বাইপাস দিয়ে গ্রামের মধ্যে দিয়ে ঢুকে আবার আমরা ন্যাশনাল হাইওয়েতে আসলাম। রাস্তা খারাপ ছিল না, ভালো ছিল, অসুবিধার কিছু হয়নি। যারা যারা নেপাল নেক্সট প্ল্যান করছো তাদের জন্য কিন্তু প্রচুর হেল্পফুল হবে ভিডিওটা। দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখবে। একটা রিকোয়েস্ট থাকলো তোমাদেরকে, আর চ্যানেলটাই যদি নতুন হও একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটার ভালো লাগলে একটা লাইক করবে। এইসব লাইক, সাবস্ক্রাইবার কাউন্ট এইসব দেখেই আমাদের মোটিভেশনটা কিন্তু আসবে। তো এখান থেকে পূর্ণিয়া 7 কিলোমিটার, দারভাঙ্গা 223, হাতের ডান দিক দিয়ে বাবুসরায় হাতের বাঁ দিক দিয়ে 213 কিলোমিটার মতো। চলো, সামনে সিগন্যাল পড়েছে, দাঁড়াতে হবে ওইদিকে। বাহ, তো এখান থেকে কিন্তু আমরা
হাতের ডান দিকে নিয়ে নেব রাউন্ড করে। আর এই রাস্তায় গেলে কিন্তু আমরা আবার বাবুসরাইয়ের দিকে চলে যাব। তো এই একটা চৌরঙ্গি, সরি চৌরঙ্গি না, রাউন্ড টানেল। গোলাপবাগ 0 মাইল থেকে হাতের বাঁ দিক দিয়ে নিয়ে মুজফ্ফরপুরের রাস্তা ধরে নিয়েছি। দেখতে পাচ্ছ এখান থেকে আর 50-60 কিলোমিটার মতো হবে কোশি ব্যারেজ। রাস্তা ফাঁকা, অন্যান্য রাস্তা থেকে রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর এরকম ছোট ছোট প্যাচ আছে, যেই সব এরকম পটহোলস আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু যেটা আছে সেটা আছে। তো আশা রাখছি আমরা 10টার মধ্যে কোশি ব্যারেজ পৌঁছাতে পারবো। আর সেখানে গিয়ে পারমিটের মানে বানসারের যে সব কাজপত্র আছে সেই সব ফটাফট কমপ্লিট করে আমাদের বানসারটা হাতে নিয়ে আমরা নেপালে এন্ট্রি করে নেব। এই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। রাস্তায় প্রচুর পেট্রোল পাম্প ছিল, কিছু পেট্রোল পাম্পে আবার পেট্রোল অ্যাভেলেবেল ছিল না, ডিজেল চলছিল। তো এই জিনিসে একটু প্রবলেম আছে, বাকি পেট্রোল পাম্প অ্যাভেলেবেল আছে। তো 1-1.5 কিলোমিটার পরপরই পেট্রোল পাম্প, খুব একটা বেশি অসুবিধা হবে না এই রাস্তায় আসলে। তেল ভরে ফেলি, ছোট দো। 805 कितना लीटर हुआ? 805 টাকার তেল লাগলো, 7 লিটার 53। পেট্রোল ভরানো কমপ্লিট। মোটামুটি আমরা 250 কিলোমিটার, 250 কিলোমিটার আসলাম। আর তেল লাগলো 7.53, 7 লিটার 0.53। আর টাকায় বলতে গেলে 805 টাকার তেল ভরলো, ট্যাঙ্কি ফুল। তো কম বেশি 34 মতো করে মাইলেজ পেয়েছি, এটা বলবো এই গাড়ি অনুযায়ী। দুদিন লংয়ে গেছি, সবচেয়ে বেশি মাইলেজ। চলো, এরপরে আমাদের ঢুকতে হবে নেপালে, সেখানে বানসার তৈরি করতে হবে। আমরা যে বর্ডার দিয়ে যাচ্ছি সেটা হলো কোশি ব্যারেজ বর্ডার। তো আমাদের অভিজিৎদার গাড়িতে আরসি বার করতে হলো। থ্যাঙ্কস ফর ভিজিট ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে এইখান থেকে ছেড়ে দিলাম, এরপর আমরা এন্ট্রি করব নেপাল। এইখানে আমাদের বানসার তৈরি করতে হবে। ঢুকে গেছি নেপালে, জাস্ট ওইখানটা থেকে এন্ট্রি ছিল। তো যেহেতু একটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে সেরকমভাবে আমি ভিডিও করিনি, যতটুকু পেরেছি করলাম। আর এবার কিন্তু আমরা নেপালে এন্ট্রি করে নিয়েছি। দেখতে পাচ্ছ নাম্বারগুলো সব নেপাল হয়ে গেছে, আর ওই পার্টটা কিন্তু ইন্ডিয়া আর এই পার্টটা নেপাল। তো আমরা এখন আপাতত নেপালে। এইবার থেকে রুলস চেঞ্জ, অনেক কিছুই প্রায় চেঞ্জ। তো আমাদেরকে একটু দেখে শুনেই চলতে হবে, কারণ যে নেপালের রুলস কিন্তু খুব হার্ড। এখানে কিন্তু ছোট ছোট ক্রাইমেরও সাজা কঠোর। তো সেটা আমাদেরকে আগের থেকে বোঝানো হয়েছে, আমাদের সিনিয়র দাদারা বলেছে। তো আমাদেরকে সেই জিনিসগুলো মেনে চলতে হবে আগে। বাকি রাস্তা তো ওই পার থেকে ভালো দেখতে পাচ্ছি এখন, মানে এখন অবধি তো ভালো পেলাম, মানে জাস্ট 1 কিলোমিটার হয়তো হয়নি, হওয়া হবে। তো এখানে তো রাস্তা ভালো। এখন আগে দেখা যাক রাস্তার কোয়ালিটি বা কন্ডিশন কী আছে, সব কিছুই দেখাবো তোমাদের। আর খুব সম্ভবত এইটাই কোশি ব্যারেজ, এইটাই কোশি ব্যারেজ। আর এখান থেকে হয়তো আমাদেরকে যেতে হবে, এখান থেকেই আমাদের এন্ট্রিটা হবে। এইটাই হয়তো বানসার অফিস। দেখছি কতখানি ভিডিও কি করা যায়, যতটা করা যায় চেষ্টা করব উইথ পারমিশন যদি থাকে তাহলে। আমরা ঢুকে গেছি নেপালে, কোশি ব্যারেজ। দেখতে পাচ্ছ এখানে বানসারা লাইনে লাগিয়েছি। আর আমাদের কাছে যে বানসার আমরা রেডি করেছি, দেখা বানসারটা এই যে বাইরে থেকেই করলাম, বাইরে থেকে এক দাদা হাতে করলাম। ও 20 টাকা করে চার্জ করেছিল এই ফর্মটা ফিল আপ করার জন্য। আর ওর কাছ থেকে আমরা আপাতত বানসারের জন্য যে পেমেন্ট দেবো সেটা ওখান থেকে নেপালি টাকায় নিয়ে আসলাম।
বাকি বানসার খুব তাড়াতাড়ি হয়ে গেল, র্যাশ খুব কম, ভিড় খুব কম ছিল। তো আমাদের আপাতত কমপ্লিট, দেখতে পাচ্ছ 4 জনের হচ্ছে, 2 জনের আলাদা করে হবে। তো মারাত্মক গরম আপাতত, জানি না আগে কোথায় ওয়েদারটা একটু ঠান্ডা হবে। তো অনেক সকালে বেরিয়েছিলাম, রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে জাস্ট আমরা বেরোচ্ছি। তো চাই একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। দাদারা সব বানসারের লাইনে দাঁড়িয়ে আছে। তো এখানে একটু রাস্তাটা কনজাস্টেড আছে, বাকি অনেক বড় নদী বলতে গেলে। মারাত্মক জ্যাম, তো ওয়ান সাইডেড যেতে হচ্ছে। ও সামনে থেকেই ফাঁকা আছে, দেখতে পাচ্ছ সুন্দর ভিউ কিন্তু নদীর, এই যে বিশাল বড়। এখন একটু যেহেতু ব্যারেজ, হয়তো এই পাটটাতে জল বেশি থাকবে, হ্যাঁ, আর এই পাটটাতে একটু জল কম, কিন্তু প্রচুর জল কিন্তু। আর ব্যারেজটা দেখো কত বড়, প্রায় 2-3 কিলোমিটার ধরে ব্যারেজ। অলরেডি আমরা নেপাল ঢুকে গেছি, দেখতে পাচ্ছ নেপালের গাড়িগুলোকে। আমরা ওখান থেকে টাকা এক্সচেঞ্জ করে ফেললাম, টাকা এক্সচেঞ্জ করে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি আগে এবার। চলো, যদিও আমি ভিডিওতে করলাম, ভিডিওতে দেখালাম, তার একটু বলে দিই। তো এখানে তেমন কিছু হেকটিকের কোনো ব্যাপার নেই, কোনো টেনশনের কিচ্ছু নেই। সিম্পল যে তোমার আরসি আছে, ঠিক আছে, সেটা জমা দিয়ে বাইরে একটা দাদা ছিল, তার কাছ থেকে সেই ফর্ম দিল, সেই ফর্ম দিয়ে সেই ফর্মটা ফিল আপ করলো, করে জাস্ট আমরা দাঁড়ালাম। 7 দিনের বেশি এখানে বানসার, মানে 7 দিনের বেশি বানসার অ্যালাউ করে না কোনো গাড়ির। এটাকে পরে পোকরা বা কোনো জায়গা থেকে সামনে এক্সটেন্ড করা যায়, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো সেইখানটাতে দাদা লেখার জন্য 20 টাকা নিল, ঠিক আছে, প্রতিজনের উপর পার ডের জন্য টাকা নিল, নেপালি টাকায় 200, মানে এক হেঁটে এক জনের 1400 টাকা করে নেপালি টাকায়। আমি কিন্তু নেপালি টাকায় বলছি, 100 টাকা 160 ক্যালকুলেট করে নেবে কত টাকা লাগছে। তো এই হলো হিসাব, সিম্পল আছে, কোনো হেকটিকের ব্যাপার নেই। জাস্ট আরসি দাও, আর কিচ্ছু লাগে না বানসারের জন্য অন্তত। মাঝে মাঝে ড্রাইভিং লাইসেন্স দেখে, সব সময় না, মাঝে মাঝে ড্রাইভিং লাইসেন্স দেখে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা দেখা দরকার। কোশি ব্যারেজে ঢুকলে খুব একটা বেশি সময় লাগবে না বলেই আমরা এদিক দিয়ে এসেছিলাম, নাহলে আমরা রক্সোল থেকে যেতাম, কিন্তু ওখানে অনেকটা টাইম বেশি লাগে। তো চলো এগিয়ে যাই। দেখতে পাচ্ছ গাড়ির নাম্বারগুলো কিন্তু সব নেপালি হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাল নাম্বার প্লেট বা ব্ল্যাক বা গ্রিনটা তো ইভি, লাল হয়তো প্রাইভেট ভেহিকেল, আর কালো হয়তো কমার্শিয়াল ভেহিকেল, খুব সম্ভবত, আমার ঠিক জানা নেই। ঠিক আছে, আরও আগে যাই, ব্যাপারটা আরও ভালো করে দেখি, তারপরে তোমাদেরকে আবার জানাবো। দেখতে পাচ্ছ বাকি আলাদা দেশ বলে এরকম না, বাকি সব ইন্ডিয়ার মতোই আপাতত, ঠিক আছে। মাঠ আর এর মাঝখান দিয়ে রাস্তা, মানে এটা একটু গ্রাম সাইড। আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে সামনে গিয়ে। তো ভালো হোটেল নাকি ওখানে শুনে নিলাম, 18 থেকে 20 কিলোমিটার দূরে আছে। তো সেখানে যাব, গিয়ে ডাইরেক্টলি খাওয়া দাওয়া করবো। ভিডিওটাকে কিন্তু জুড়ে থাকো, প্রচুর ইনফরমেশন পাবে। এরপর যদি আসো, কোনো অসুবিধা হওয়ার কথা না এই ভিডিওটা দেখার পর। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। আমরা সিম নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম এখানে। ভাইয়া জায়গা কা নাম क्या है? नाम कासिम मुखिया। কাসম कासिम मुखिया। কাশি মুখিয়া, জায়গার নাম কাশি মুখিয়া। আর এখানে সিম নেওয়ার জন্য আমরা দাঁড়ালাম, দেখি সিমের কি চার্জ আছে, কি ব্যাপার আছে। चार्ज नहीं लगेगा, नेपाली चार्ज है। नेपाली 400 400 माने इंडियन। इंडियन डिवाइड करिए तो ओके, क्या मिलेगा उसमें? इसमें आपको अब देखना पड़ेगा क्या मिलेगा। आप ये सुन लीजिए कितना मिलेगा और क्या डाटा सिम वगैरह का चार्ज में पड़ेगा। हाँ वो तो है, मतलब सिम का, और कोई फैसिलिटी नहीं है। फैसिलिटी अब होगा नहीं होगा उसको ओके, मालूम नहीं छोड़ ना वो उनको ज़्यादा मालूम नहीं है सब हो जाए। এর তো মেন গল্প না, তো এর সিমের ব্যবসা না তো। না, ছাড় দাও, ওটা সিমের আইডিয়া নাই। সিমের মোবাইলের দোকান থেকে মোবাইল দোকান আছে, যেখানে সিমের ওই ওই যে উল্টা দিকে দেখো, এনসেল টেনসেল লেখা ছিল। লেখাই আছে।
ও আচ্ছা, না রিচার্জ অ্যান্ড প্যাক্স। চলো এখানে সিম নেই, দেখি কোথায় পাওয়া যায়। যাওয়া যাবে না, এখন একটু ভালো হয়েছে যদিও, কিন্তু এটা আমাদের নেপালে ঢুকে প্রথম লাঞ্চ বলতে পারো। এটাই প্রথম এবং এটাই শেষ খাবার, যেটা আমাদের একদম ভালো লাগেনি। ওখানে আমরা নিয়েছিলাম চিকেনের সাইজ ছিল ছোট ছোট, আর টেস্ট ভালো লাগেইনি বলতে গেলে, পরিষ্কার। এরপর থেকে যতবার যেখানে খেয়েছি তারপর থেকে কিন্তু খাবারগুলো ভালো ছিল, খাওয়ার মতো ছিল, কোয়ালিটি ছিল। আমরা এই খাবারটা খেয়ে প্রথমত তো ভয়ই পেয়ে গেছিলাম। কোশি ব্যারেজ থেকে মাত্র 20 কিলোমিটার আসলাম আমরা, এখানে খাওয়া দাওয়া করলাম। নদীটা কিন্তু একদম শুকনো, এখানে কিন্তু জল নেই। আর বাকি একটা কথা বলবো, মারাত্মক গরম এখানে। একমাত্র মুক্তিনাথ পোকরা থেকে হয়তো ওয়েদারটা ঠান্ডা হওয়ার আশা আছে, বাকি মারাত্মক গরম এখানে। মানে মারাত্মকই গরম। আর মাঝে মাঝে এভাবে ডাইভারশন আছে, মানে রাস্তার কাজ চলছে, এইভাবে কিছু কিছু খারাপ প্যাচ আছে। বাকি এই যে রাস্তা শুরু হলো, রাস্তা কিন্তু ভালো। হেটুডা উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সময় দেখাচ্ছে রাত 8টা বাজবে যদি আমরা কন্টিনিউয়াস গাড়ি চালাই, কিন্তু আমরা তো কন্টিনিউয়াস গাড়ি চালাতে পারবো না, আমাদেরকে দাঁড়িয়েই যেতে হবে। মানে মিনিমাম 1-150 কিলোমিটার পর তো একটু হলেও দাঁড়াতে হবে। তো সময়টা আমরা হয়তো মেক আপ করতে পারবো না, সময়টা বেশি লাগবে। তো দেখা যাক, যত অবধি যাওয়া যায় চেষ্টা করব তত অবধি যাওয়ার, কারণ যে পরের দিন সকালে আবার 6টা থেকে আমরা রাইড কিন্তু শুরু করার প্ল্যান করলাম। মাঝে মাঝে কিন্তু এইরকম কিন্তু অফরোড, মানে ভালো মাত্রায় অফরোড ভাই। এই যে রাস্তা, চলো এখানে কিছুটা রাস্তা অবশ্য ভালো ছিল, দেখাচ্ছি কেমন, কিন্তু এই রাস্তাটাকে দেখো, এই যে রাস্তার কন্ডিশন। তো কেন টাইম বেশি লাগবে না আমাকে বলো? আরে আরে আরে, বাকি বাকি অনেকটাই রাস্তা এই টাইপের ছিল। আর যখনই অফরোড আসে মোটর সাইকেল কিন্তু 20-25-এর বেশি কিন্তু চালানো যাচ্ছে না, এই একটা টাইপের রাস্তা। আর রাস্তায় কিন্তু পুরো কদমে কাজ চলছে। তো এই দেখুন, গোটা সার্কিটটা কিন্তু চিতওয়ান ফরেস্ট। আর হেতুদা এখান থেকে আর 120 কিলোমিটার। ঘড়িতে সময় 4টা 35। আমরা বাড়ি থেকে কভার করে ফেললাম 450 কিলোমিটার। আলাদাই অ্যাডভেঞ্চার ভাই। এই দেখে নাও, বলতে বলতে এই রাস্তা দেখে নাও, এইরকম রাস্তাতে আমরা জাস্ট হেতুদা যাচ্ছি। এখন ওর মাস্তাংয়ের এম, যদিও আমরা এখন প্রথমে হেতুদা থেকে পোকরা যাব, পোকরার পর ওইসব প্ল্যান হবে মুক্তিনাথ মাস্তান সার্কিট করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাওয়ার সময় যেই ফিলটা দিয়ে যাচ্ছে না, কিছু বলার নেই। মারাত্মক বৃষ্টি হবে, মারাত্মক। আমরা অলরেডি 470 কিলোমিটার চলে এসেছি আজকে বাড়ি থেকে। এখন প্ল্যান করছি এইসব জায়গায় থাকবো, কারণ বৃষ্টি চলে আসলে রেনকোট ফোনকোট লাগিয়ে এইসব রাস্তায় এরকম টাইপের অফরোডে চালানো মুশকিল হবে। বৃষ্টি হবে এখনই, সামনে বৃষ্টি হচ্ছে অলরেডি।
হয়ে যাবে এই হোটেলে। যদি না হয় আর একটু আমাদের দেখতে হবে, কিন্তু আকাশের অবস্থা কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে। সময় মাত্র কটা বাজে এখন, ম্যাক্স টু ম্যাক্স 5টা 11 বাজে, আর দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা, আকাশ একদম কালো মেঘ। আর এই স্ল্যাশি রাস্তা, অফ রোড রাস্তা, এইভাবে সম্ভব হবে না। আর প্রায় আমাদের গাড়ি চালানো হয়ে গেছে 470, মানে আর যে টাফ রোড ছিল আমি 500 ধরে চলবো। আমাদের ডিসিশনটা কী ছিল? আমরা 5 মিনিটও হয়নি হোটেলের সামনে দাঁড়ালাম, আর ওয়েদার এরকম। এই যে দেখতে পাচ্ছ, এই যে ওয়েদার পুরো ঠান্ডার স্ট্রম শুরু হয়ে গেছে। আমাদের দাঁড়ানো 5 মিনিটও হয়নি। এই যে ঠান্ডার স্ট্রম এটাকে বলে। ওরে ভাই, সামনে অবস্থা দেখো, পার্কিং কোথায় জিজ্ঞেস করো। এই যে জাস্ট ওয়েদারটা দেখো, ঝড় ঝড়, এটাকে খাঁটি বাংলা ভাষায় বলা হয় ঝড়। পার্কিং কোথায়? পার্কিং একজন থাকে যাও, একজন থাকে যাও। ওরে ভাই, তো ঠান্ডা স্ট্রং। যাও যাও। ও ফটাফট পৌঁছে দাও, গাড়িটাকে ফটাফট ঢুকাতে হবে। আরে ভাই সাব, এ কি অবস্থা! গাড়িটাকে আগে সেফলি ঢুকাই, তারপর চিন্তা ভাবনা করবো কি করা যায়। हटा दीजिए भाई। चाबी और हेलमेट नहीं, हेलमेट या नहीं? हो পুরো হাফসিয়ে দিল বস। বাইরে জাস্ট একটু ওয়েদারটা দেখে নাও। আমরা একদম 3rd ফ্লোরে আছি, আর এখান থেকে গাড়ি দেখা যাচ্ছে, এই যে গাড়ি রেখে সেখানে। আর জাস্ট ওয়েদারটা দেখে নাও বাইরে, থান্ডারস্টর্ম ভাই, থান্ডারস্টর্ম। আর হাওয়ার যে পিক আপ দেখো, দেখা যাচ্ছে কি না জানি না, নাকড়দোলনাটা দেখো অটোমেটিকলি ঘুরছে, মারাত্মক ফোর্স আবার। এই যে নিচে বাইকগুলো ভিজছে, ভেজেনি, ওটা শেড আছে। আর বাকি এই ওয়েদার, আমরা খুব তাড়াতাড়ি রুমটা নিতে হলো, বলতে পারো এক প্রকার বিপদে পড়েই নিলাম। 3rd ফ্লোর, 3টা ফ্লোর উঠতে হলো হেঁটে, এই যে সিঁড়ি, তারপর রুম, ওই যে ওইটা রুম এখনও খোলেনি, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারপরে হয়তো খুলবে, তারপরে রুম দেখাচ্ছি। বাকি তোমরা জাস্ট ওয়েদারটা দেখে নাও। এই যে ওয়েদার का ऐसा ही है, ऐसा ही है या आज हुआ है? आज हुआ है, ठीक ही था ना पहले? इससे आगे ठीक है। भाई साहब
চলো ঠিক আছে, ভয়ের কিচ্ছু নেই, অ্যাডভেঞ্চার করতেই তো এসছি। যাবো বললাম তো। আমার ব্যাগটা নিয়ে আসলি, ট্যাঙ্ক ব্যাগটা ওইখানেই ছিল। ঠিক করুক, থাম, ঠিক করুক। ওই তো আমার ব্যাগটা নিয়ে আসলা, এই তো এখানে রাখলাম। ওই তো দাঁড়ান রে ভাই, ওই আগে ঠিক করুক, অত প্রেশার দিস না, হয়ে যাবে। কেমন ঝড় পালি? না না, ঝড় কেমন পালি, ঝড় ওয়েদারটা কেমন পালি? আমি প্রথমে বলেছিলাম ওই রুমটা, ওইটা না, এইটা 306, এই যে রুম। একটু ছোট আছে, দুটো বেড, একটা নিচে ম্যাট্রেস। টাওয়াল মাঙ্গা, স্ক্যান করলেই হয়ে যাবে মনে হয়। বলতে পারলাম না, এটা তুলে দিয়ে আমরা পরে দেখে নিই। তুলেই দেখো, এটা সাইডে সাইডে লাগাই দে। এরকম লম্বা করে দাও না। হালকা মাল করে দেওয়া যাবে। আরে গায়ের মধ্যে এটা এই সাইডে দিয়ে দে, তাহলে আমরা জিনিসপত্র রাখি, আমরা আমাদের কোনো সুবিধা মতো পরে বসাই। কি? হ্যাঁ ঠিক আছে, চলো। ওয়েলকাম টু নেপাল।